কিট কিট ধপাস। এই হলো তৃণমূলের অবস্থা। আজকে এই তৃণমূল যেখানে বেরোচ্ছে সেখানেই মার খাচ্ছে। জনরোষ পুরো উপচে উঠছে মুখ্যমন্ত্রীর কথায়। আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও জনরোষের মুখে পড়ছেন। তিনি যখন হাইকোর্টে যাচ্ছেন প্র্যাকটিস করার জন্য, লোক দেখানো, তো সেখানেও মুখ্যমন্ত্রীকে দেখে পিসি চোর ভাইপো চোর স্লোগান উঠছে। কি হারে দুর্নীতি, পুরো প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছেন এনারা। সেই দুর্নীতি নিয়ে আজকে কথা বলবো। আর আজকে এই যে জনরোষের কারণ কল্যাণ ব্যানার্জির যে সেটা ভাঙা ভালোবাসা মানুষের প্রতি, সেগুলো নিয়ে একটুখানি আলোচনা করবো। তো চলো বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সংসদে কাঁচের গ্লাস ভাঙা এবং এখানে পশ্চিমবঙ্গে তিনি অনেক নেশাখোরের মতো আচরণ করা এবং কাঞ্চন মল্লিকের চতুর্থতম স্ত্রী তার অভিশাপ পাওয়া একজন সাংসদ, তিনি হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি সারাদিন নেশার মধ্যে ডুবে থাকেন। নেশা ভাঙলে একটু মানুষের সাথে জনসংযোগ করতে যান। হোলির সময় আমরা দেখেছি তিনি কিভাবে তার চরিত্রের বর্ণনা দিয়েছেন, তিনি কোথায় কোথায় রং দিয়েছেন সেটাও আমরা ভালো করেই দেখেছি। আজকে মানুষ রং পায়নি, আর ইনাদের তো একটুখানি গেরুয়া আবিরে একটুখানি ইনাদের অ্যালার্জি আছে, তাই মানুষ ইনাদেরকে রক্তের আবির মিশিয়ে দিয়েছে পুরো, মানে আলাদা লেভেলের মার দিয়েছে মানুষ। আর এরা মার খাবেই না কেন? এদের মার খাওয়ার কথাই ছিল, কারণ এনারা যখন ক্ষমতায় ছিলেন তখন মানুষকে মানুষ বলে গণ্য করতেন না, বিরোধীদের সাথে কুকুরের মতো আচরণ করতেন। সুকান্ত মজুমদার, যিনি রাজ্য সভাপতি ছিলেন এবং বর্তমানে তিনি একজন শিক্ষা প্রতিমন্ত্রী, তো একটা কথা আমি বলতে চাই, তাকে যে ভাষায় কল্যাণ ব্যানার্জি আক্রমণ করেছেন, মহুয়া মৈত্র, তার দলের ভেতরে পদ মারামারি চলছিল, মহুয়া মৈত্রকে যেভাবে আক্রমণ করেছেন পার্সোনাল অ্যাটাক, সেগুলোর জন্য তার কপালে এটা ছিলই। আরে জিও গুরু, যে গুন্ডাগার্দি করছে, এই যে এমপিরা দিয়ে মারছে, এটা কি ঠিক হচ্ছে? খুব কষ্ট হচ্ছে বলো, শোনা গো আমার, কি করে বলো। খুব কষ্ট এনাদের, খুব কষ্ট। কিন্তু যখন সাংসদ খগেন মুর্মুকে মেরেছিল, মনে আছে 2025 সালের ঘটনা, যখন খগেন মুর্মু গেছিলেন বন্যা পীড়িত মানুষদের সাথে দেখা করতে, তখন ওই তৃণমূল কংগ্রেসের লোকেরাই, তারা লোক লাগিয়ে 500-600 জন লোক লাগিয়ে এনাদেরকে তাড়া করে খগেন মুর্মুর মাথা ফাটিয়ে দিয়েছে, শঙ্কর ঘোষের উপরে শারীরিকভাবে আঘাত হানা হয়েছে। তখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে এত এত গাড়ি নিয়ে যাওয়ার কি দরকার, রাস্তাগুলো নরম হয়ে আছে, রাস্তা ভেঙে পড়ে যাবে। তখনই কল্যাণ ব্যানার্জি, তিনি তো দেখছিলেন, মানুষজনও দেখছিল। তো এখন কল্যাণ ব্যানার্জি তিনি মার খাচ্ছেন, মানুষও দেখছে, বিজেপির নেতারাও দেখছে। এটাও সেই জনরোষ মুখ্যমন্ত্রীর কথা। এখনো তো রাস্তাঘাট ঠিকঠাকভাবে হয়নি না, কারণ ফিরহাদ হাকিম তিনি পৌর পিতা হিসাবে ব্যর্থ, তিনি এমনি পিতা হিসাবেও ব্যর্থ। তো এই রাস্তাঘাটগুলোকে ঠিক করার পরে তোমরা গাড়ি নিয়ে বেরোতে, তোমরাও তো 4-5টা-6টা করে গাড়ি নিয়ে বেরোচ্ছ, সুরক্ষা বলয় নিয়ে বেরোচ্ছ, তো সেখানে জনরোষের আক্রান্ত তো তোমরা হতেই হতো। এখন কেন বেরোচ্ছ? বেরোনোরই দরকার নেই। বাংলার মানুষ, আপনারা সচেতন হন। বাংলার মানুষ আর কিছুদিন আগে সচেতন হয়েছে, 4 তারিখে তার প্রমাণ পাওয়া গেছে। তৃণমূল কংগ্রেসের যে ঘৃণার রাজনীতি, সেখান থেকে বাংলার মানুষ সচেতন হয়েই আজকে বিজেপিকে এনেছে। আর বিজেপিকে আনার পরে বিজেপির চোরগুলোকে আগে ধরে ধরে মারছে। অভিষেক ব্যানার্জি তিনি মার খেয়েছেন কেন বলুন তো? তিনি মার খেয়েছেন একটাই কারণে, একটা গাঁজা খেয়ে ব্রেন স্ট্রোক হয়ে যাওয়া একজন লোককে দেখতে গেছে, সে নাকি ভোট পরবর্তী হিংসায় মারা গেছে। তার বাড়ির পাশের লোক বলছে মালটা গাঁজা খেয়ে সারাদিন রাস্তায় ঘুরতো, মদ খেয়ে মেয়েবাজি করতো, উল্টোপাল্টা কটূক্তি করতো, যত রকমের যত বেআইনি কাজ সেই মালটা করতো। তার বাড়িতে গেছে এবং মার খেয়ে বলছে আমি এখান থেকে ছেড়ে যাব না। আরে তুই কি যাবি না? তুই যাবি না, তোর বাপ যাবে, তুই যাবি না। নিজেই আবার গিয়ে ভর্তি হতে যাচ্ছিল হসপিটালে, সে হসপিটালে কেউ একে ভর্তি নেয়নি, বলছে কোনো রকম কোনো বেশি দাগ নেই, ভর্তি নেবো কেন? যে যা সব হসপিটালগুলো রেফার করে দিচ্ছে। অথচ যখন ক্ষমতায় ছিল তখন এদের বাপের সম্পত্তি এসে স্কেম হসপিটাল, সেখানটায় সবাইকে ভর্তি নিয়ে নিত। এখন ক্ষমতা যাওয়ার পরে পিসি যখন কোনো মন্ত্রী জীবনে এবং একজন বিধায়ক পদও হারিয়েছেন, তখন একে আর কেউ চিনছে না। এই মালগুলো, এটা এর আগে ভবিষ্যৎবাণী হয়ে গেছিল, পিসির দয়ায় বেঁচেছিল। আজকে পিসি নেই, এই জন্য সামান্য প্রাইভেট হসপিটালগুলো ভর্তি নিচ্ছে না, সরকারি তো বহু দূর। वाह क्या सीन है। আজ আমায় মারছে, হয়তো আপনি দূর থেকে দেখছেন। দূর থেকে দেখছে এবং হাততালি দিচ্ছে। মুখ্যমন্ত্রী থাকাকালীন, পুলিশ মন্ত্রী থাকাকালীন একজন সাংসদের উপরে আক্রমণ হয়েছিল। খগেন মুর্মু কে ছিলেন? শঙ্কর ঘোষ, তিনি কে ছিলেন? ইনাদের উপরে যখন আক্রমণ হয়েছিল তখন কে ছিল পুলিশ? কার হাতে ছিল পুলিশ? কিভাবে আক্রমণ হলো? এত মানুষ এই জায়গায় কিভাবে জড়ো হলো? একজন সাংসদ তার এলাকায় গেছেন ত্রাণ পৌঁছানোর জন্য, একজন বিধায়ক গেছেন মানুষের হাল জানার জন্য, সেখানে মানুষ হঠাৎ করে আঘাত করে দেবে? আজকে তাহলে সেটাই হয়েছে, মানুষ হঠাৎ করে আঘাত করেছে। তোমরা ত্রাণ পৌঁছাতে যাচ্ছিলে, সেই রকম ভাবেই আঘাত করেছে আজকে। সেদিনও মানুষ দাঁড়িয়ে দেখছিল, আজকেও মানুষ দাঁড়িয়েই দেখবে। মানুষের কিছু করার ক্ষমতা নেই, কারণ মানুষ হচ্ছে তোমাদের মতন চুতিয়াগুলোকে ভোট দিয়েছে। আজ সেই চুতিয়াগুলোকে ভোট দেওয়ার ফল এই।
তাহলে ভাবো তুমি মানুষের কি উপকার করেছো যে মানুষ আজকে তোমায় ধরে ধরে মারছে। যদি ভালো হতে তাহলে মানুষ অন্তত তোমাদের ধরে মারতো না। আর সব থেকে বড় লজ্জার ঘটনা কি জানো তো, যেই তৃণমূল কংগ্রেসকে নিয়ে তোমরা গর্ব করো, যেই তৃণমূল কংগ্রেস করো, মা মাটি মানুষের সরকার বলো, আজকে সেই তৃণমূল কংগ্রেস ভেঙে চৌচির হয়ে গেছে। নন্দীগ্রামের মতো জায়গায় যেখান থেকে মুখ্যমন্ত্রী আন্দোলন শুরু করেছিলেন, নন্দীগ্রাম যাকে নিয়ে মুখ্যমন্ত্রী রাজনীতি করেছেন, সেই নন্দীগ্রাম থেকে আজকে তোমরা প্রার্থী পাচ্ছ না। এর থেকে লজ্জার, এর থেকে ঘৃণার, এর থেকে চরম অবমাননা তোমাদের কি কি বললে, তোমাদের কোন বিশেষণে বিশেষিত করলে তোমাদেরকে বিশেষিত করা হবে সেটাই বুঝতে পারছি না। এর থেকে লজ্জাজনক ঘটনার কোথাও নেই। নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ শেখ সুফিয়ান পর্যন্ত তোমাদেরকে ফিরিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রীর এমনি হাতের পাঁচগুলো সব বেরিয়ে যাচ্ছে। সেদিন কোনো মুখপাত্র তোমাদের কথা বলেনি। আজ দেখো তৃণমূলের সরকারের ক্ষমতা চলে যাওয়ার পরে আজও কোনো মুখপাত্ররা কোনো মুখ খোলেনি। সব ঘরে ঢুকে গেছে, কেউ আর বেরোবে না। যে মা বলে চিৎকার করে আজ তার মায়ের বেটাকে রাস্তায় ফেলে মারছে, সেই দেবাংশু আজকে নিশ্চুপ, সেই সায়নী ঘোষ আজকে নিশ্চুপ, কেউ কথা বলতেও আসছে না। এর থেকে লজ্জার আর কি আছে? ঘর থেকে বেরোনোই বন্ধ করে দাও, নাহলে পাবলিক মেরে পোঁতে বাঁশ ঢুকিয়ে দেবে। কালকে আপনার বাড়ি থেকে এই বিজেপি গুন্ডারা আপনার মেয়েকে যখন টেনে ধরবে, সেদিনকে আপনাদের পাশে কেউ থাকবে না। দেখো একটা কথা বলি, মেয়েবাজি হচ্ছে তোমাদের দলে ভালোভাবেই চলে, সেটা আমরা পার্থ চ্যাটার্জিকে দেখেই শিখেছি। পার্থ চ্যাটার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে তোমাদের দলে বহু মেয়েবাজ নেতা আছে। তার মধ্যে প্রথম হচ্ছে পার্থ চ্যাটার্জি, দ্বিতীয় হচ্ছে মদনা। মদনাকে চোর, চিটিংবাজ, জুয়াচোর, মাতাল, চরিত্রহীন, লম্পট, জুয়াচোর যাই বলো, তাকে তার জন্য কম পড়ে যাবে। তো দ্বিতীয় হচ্ছে মদনা, তৃতীয় হচ্ছে সৌগত রায়, বুড়ো বয়সে যার উথলে উথলে উঠতো যৌবন, আর চতুর্থ হচ্ছে তুমি। এরকম বহু নেতা আছে, শেখ শাহজাহান, আবার জাহাঙ্গীর আছে, কত কত নেতা আছে যারা মেয়েবাজিতে এক্সপার্ট। বিজেপির নেতারা অন্তত মেয়েবাজি নিয়ে তাদের তুমি কিছুই পাবে না, কারণ বিজেপির দলটা হচ্ছে রাষ্ট্রবাদী দল। তো সেখানে মেয়েবাজদের কোনো দরকার হয় না বা তাদেরকে জায়গা দেওয়া হয় না। তো তারা মেয়েদেরকে কখনো টেনে নিয়ে যাবে না। তোমরা এতদিন মেয়েদেরকে টেনে টেনে বার করে নিয়ে যেতে পিঠে বানাতে, আজ মানুষ তোমাদের রাস্তায় ফেলে পিঠে বানাচ্ছে। দেখো ভাগ্যের কি পরিহাস, যখন তোমরা ক্ষমতায় ছিলে তখন মানুষ তোমাদের পায়ে হাত দিয়ে প্রণাম করতো, এখন সেই পায়ে হাত দিয়ে প্রণাম করার বদলে মানুষ তার পা দিয়ে তোমাদের পোঁদে লাথি মারছে। যতদিন তৃণমূল আছে, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে, যতই আঘাত করো না কেন, প্রাণে বেঁচে থাকলেও লড়াই আমরা করে যাব। আর লড়াই করবে, লড়াই করার মতো তোমাদের কাছে কি আছে? তোমাদের কাছে লড়াই করার মতো তোমাদের নিজেদের অস্ত্রটাও নেই, সেটা কেউ মানুষজন আর কদিন পরে মুচড়ে ভেঙে দেবে। একটা কথা কি জানো তো, যেই পদ নিয়ে তোমরা বলিয়ান হয়ে উঠেছো না, যেই পদের দম্ভে অহংকারে তোমরা মানুষজনকে কুকুরের চোখে দেখতে, সেই পদও মানুষ আর কদিন পরে তোমার থেকে কেড়ে নেবে। একটা সংসদের ভেতরে দাঁড়িয়ে, লোকসভা ভবনে তুমি দাঁড়িয়ে ছু কিতকিত খেলছিলে। লোকসভায় দাঁড়িয়ে তুমি দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের অন্যান্য যত মন্ত্রী আছে সবাইকে তুমি উল্টো পাল্টা গালিগালাজ, একটা অসভ্য ব্যবহার, যেন কোনো একটা ছেঁচড়া মাতালের মতো সব ডায়লগ বাজি করতে। আজকে তুমি সৌজন্যবোধ শেখাতে এসছো, আজকে তুমি কাঁদতে এসছো। তোমাদের এই যে মরা কান্না বা রুমালের আঘাতে শুয়ে যাওয়ার কান্না, সে আমরা জানি। এইসব আমরা দেখে দেখে অভ্যস্ত। সিপিএমকে বদনাম করলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এক ঘা মারলে সে 100 ঘা বলতো। তোমাদেরও লজ্জা করে না? তোমরা একটা মহিলার কাছ থেকে শিখে এসে এখানে আরো নাটকগিরি মারাতে এসছো। মানুষজনে ন্যাকা কান্না সব জানে, বোঝে, আর বেশি বলতে গেলে মানুষজন আবার তোমার ঘরে যাবে। शाबाश बेटा। যাই, তোমাকে শুভেন্দু অধিকারী মাইনে দেয় না, এই আইসি ইচ্ছে করে আমাকে দিয়ে মার খাওয়ালো। কথায় বলে না যে একটা কুকুর পোষো, কিন্তু সে কুকুর তোমাকে কখনো না কখনো কোনো দিক দিয়ে হলেও তোমাকে কিছু একটা সুবিধা দেবে। কিন্তু যদি তুমি পুলিশ পোষো, সে পুলিশ একদিন না একদিন তোমায় ফাঁসাবে এবং তোমায় মেরেই যাবে। তো সেই রকম ঘটনা হয়েছে, যখন তোমরা ক্ষমতায় ছিলে তখন তোমরা পুলিশকে দিয়ে নিজেদের জুতো পর্যন্ত পালিশ করিয়েছো। পুলিশকে দিয়ে যত বেইমানি করানো যায়, যত রকমভাবে সাধারণ মানুষের উপরে অত্যাচার করা যায়, মিথ্যে কেস দেওয়া যায়, সব কিছু করে তোমরা মোটামুটি পুলিশকে দমিয়ে রেখেছিলে। পুলিশকে কোনো রকমভাবে কোনো কাজ করতে দাওনি। আজকে পুলিশ দাঁড়িয়ে থেকে তোমাদেরকে মার খাওয়াবে। একটা জিনিস কি জানো তো, তোমরা যখন ক্ষমতায় ছিলে তোমরা তখন আরজিকর হসপিটালের সামনে পুলিশ দাঁড় করিয়ে রেখে গুন্ডা বাহিনী ঢুকিয়ে সে হসপিটাল চত্বর ভেঙে গুড়িয়ে দিয়েছিলে। আজকে তোমার হাড়গোড়টাও গুঁড়িয়ে দিয়েছে পুলিশ দাঁড়িয়ে থেকে, সেটা দেখে অনেক খুশি লাগছে। এর থেকে বড় খুশি বা এর থেকে বড় স্বাধীনতা পশ্চিমবঙ্গ মনে হয় আর কোনোদিন পায়নি। পশ্চিমবঙ্গ 34 বছর ধরে সিপিএম সরকারের রাজত্ব দেখেছে, 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসের যে ঘৃণ্য রাজত্ব দেখলো, সেই রাজত্বের পরে তোমরা সে যে রাজাগুলো ছিলে না, রাজার রাজত্ব চলে গেলে রাজার গদিও থাকে না, তোমারও গদি নেই, আর তুমিও আর কদিন পরে ভ্যানিশ হয়ে যাবে। ঘরে বসে থাকবে, টুকটাক করে বিড়ি খাবে আর একটু করে হালকা নেশা করে শুয়ে পড়বে। তোমার ভবিষ্যৎটা হচ্ছে এটাই। मेरा चश्मा का क्या हाल किया है? চশমা কে ভেঙেছে?
এই চশমাটা আমেরিকা থেকে আনানো, এক্সপোর্ট করে চশমা আনিয়েছে। এই যে কোটি কোটি টাকা খরচা করে 8 বার 10 বার গিয়ে চোখ দেখাতে যাচ্ছে আমেরিকাতে, পিসি এখানে স্বাস্থ্যসাথী কার্ড বিলিয়ে বেড়াচ্ছে, বলছে এখানে বিশাল ভালো মাপের স্বাস্থ্য সুবিধা দেওয়া হয়, আর নিজের ভাইপোকে পাঠাচ্ছে দুবাই আমেরিকা চোখের অপারেশন করাতে। সে চশমাগুলো কে ভাঙছিস? সেগুলো তো আবার সেই রাজ্য সরকারের টাকা থেকেই ও যাবে, সেগুলো থেকে আবার ক্লেম করবে, মেডিক্লেম দিয়ে আবার সেই রাজ্যের টাকাই নেবে, লোকসভার থেকে টাকা পাবে, সব কিছু টাকা নিয়ে মোটামুটি আবার ধূলিসাৎ করে দেবে। যেরকম করে কাঞ্চন মল্লিক তার বাচ্চা জন্ম দিয়েছিল, যে তার কাঞ্চন মল্লিকের 4 নম্বর বউটা গো, সে বাচ্চা জন্ম দিয়েছে 6 লক্ষ টাকা মেডিক্লেম করেছে। মানে একটা বাচ্চা জন্ম দিয়েছে না কটা বাচ্চা জন্ম দিয়েছে সে ভগবানই জানে। পশ্চিমবঙ্গে আজ পর্যন্ত কোনো হসপিটাল নেই যেখানটায় 6 লক্ষ টাকা বিল হবে একটা বাচ্চা জন্ম দেওয়াতে। সেরকম করে চোখ দেখাতে যাবে, দিয়ে 5-6 কোটি টাকা আবার সরকারের ছেড়ে দেবে। এ তো ঝাড়া স্বভাব। मेरा एक्सीडेंट हुआ था 10 साल पहले, आंख में 7 सर्जरी हुआ है। ভাইপো, সে যে আগুন ঝরানো বক্তব্য, সে যে আগুন বেরোচ্ছিল চোখ থেকে, সেগুলো দেখে মনে হচ্ছে তোমার একটুখানি ব্যথা লেগেছে। সে এখন যদি সেইগুলো চালিয়ে তুমি দেখো, তাহলে তোমার মনে হবে যে কেন গান মারাতে বলতে গেছিলাম। আর তোমার কথা অনুযায়ী যে তোমার এখানে ওখানে সেখানে মেরেছে, কটা বিজেপি কর্মীকে খুন করেছো, কটা বিজেপি কর্মীকে মিথ্যে কেস দিয়ে দিনের পর দিন তাদের জীবন জীবিকা সবকিছু থেকে বঞ্চিত করেছো। জানো কি, মনে আছে কি, দিয়ে ফলতার মানুষের জীবন জীবিকা সবকিছুকেই তুমি পুরো বরবাদের দিকে নিয়ে যাচ্ছিলে, সেগুলো কি মনে আছে? ডায়মন্ড হারবার মডেল সব মনে আছে? সেই মডেলেই তোমাকে মানুষ আজকে পুরো একদম সেটেল করে দিতে যাচ্ছিল। মানুষ ডিম মেরেছে, কেউ কেউ 1-8 জন ইট মেরে দিয়েছে, তাদের তোমার উপরে হেভি রাগ ছিল। এবার মানুষের জনরোষ, পিসির কথা দেই, কেন গাড়ি নিয়ে এখন সে মৃত পরিবারের ঘরে যাবে? এখনো রাস্তাঘাট ঠিক নেই, কেন যাচ্ছ? কিসের জন্য যাচ্ছ? मेरा आंख में ईंटा मारा है, मैं आंख खोल नहीं पा रहा हूँ। এটা হচ্ছে ডিজে, ডি ফর ডিম আর জে ফর জুতো, ডিজে বাজাচ্ছে মানুষজন। এটা অন্য কিছু নয় ভাইপো, পিসির আদর্শে অনুপ্রাণিত হয়ে ভাইপো আমার খুব ভালো ছেলে হয়ে সবসময় একটা সাদা জামা পরে, একটা চোখে চশমা লাগিয়ে, হাতে 2 হাতে ঘড়ি পরে, কোন হাতে কি পরছে সে নিজেই জানে না, উঠে ভাষণ মারছে কোন বিজেপির বাপরা বাঁচায়। আজকে তোমাকে তোমার কোন বাবা বাঁচালো? এসে সেই পুলিশ বাঁচালো, সেই রাজ্য পুলিশ, সেই সিআরপিএফ বাঁচালো। তোমাকে তোমার কোনো বাবা আসেনি বাঁচাতে, বা তোমার এই যে যুব তৃণমূল কংগ্রেসের একটা নেতা আসেনি তোমার সাথে তোমায় বাঁচাতে। এর থেকে হাসির, এর থেকে হাস্যকর ঘটনা কি হতে পারে? আজকে তৃণমূল কংগ্রেসের অবস্থা, যে পরিমাণে তুমি শোচনীয় অবস্থা করেছো তার, এত পরিমাণে চুরি চামারি জোর চুরি করে নিজে বিভিন্নভাবে অর্থে বলিয়ান হয়ে উঠেছো, আর তৃণমূলের নেতাগুলোকে ছেড়ে দিচ্ছ মার খেতে। আর একটা গাঁজাখোর চরিত্রহীনের ঘরে গেছো তুমি তার বাপ মাকে সান্ত্বনা দিতে। ওই মালটা বেঁচে থাকলে ওর বাপ মাকেই শেষ করে দিত, আজকে তুমি গেছো তার ঘরে ভোট পরবর্তী হিংসায়। আবার মরেছে লোক, কিন্তু যদি তার ঘরে অরিজিনাল যে মরেছে, যে ভোট পরবর্তী হিংসার কারণে খুন হয়েছে, তার ঘরে গেলে বুঝতাম না অভিষেক ব্যানার্জি ভালো কাজ করছে, কিন্তু না, যে গাঁজা খেয়ে মরে গেছে তার ঘরে গেছে সান্ত্বনা দিতে। কি আলাদা লেভেলের চাটন এদের, মানতেই হবে। এই ঘটনাগুলো নিয়ে তোমাদের কি মতামত তোমরা আমাকে কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলা আর কুঁড়ে ঘর।